স্বাগত ডেডলাইন ঢাকায়। আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর। আজ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। দুর্যোগকে বন্ধ করা পুরোপুরি সম্ভব নয়, কিন্তু পূর্ব প্রস্তুতির মাধ্যমে ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। এসব নিয়ে আজকে ডেডলাইন ঢাকা কথা বলতে স্টুডিওতে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রিয়াজ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ.কিউ.এম মাহবুব। আপনাদের স্বাগত জানাচ্ছি দুজনকেই। মূলত আমরা যে সময়টাতে বাস করছি এটি নগরায়নের একটি যুগ, এবং আমরা দেখতে পাচ্ছি যে নগরায়নের নগরায়ন যত বাড়ছে সাধারণ মানুষের ঝুঁকিও ততটুকু বাড়ছে। ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে, অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে, এ ধরনের নানা ধরনের অবস্থা। এবং আজকে আমরা যখন অনুষ্ঠান করছি তখন ঢাকা শহরের অনেকাংশই জলাবদ্ধতায় ডুবে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখনো। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা দুর্যোগকে যদি ডিফাইন করি তাহলে দুটি ভাগ আমরা জানি, যে মানবসৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগের প্রস্তুতি নিয়ে একটু জানার আগে আপনার কাছে জানতে চাই যে দুর্যোগ নিয়ে আপনারা মূলত সংজ্ঞাটি কি দেন? আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। দুর্যোগ এটার যে সংজ্ঞা, দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 শুরুতেই দেওয়া আছে। এটা এমন একটা বিষয়, এমন একটা ইভেন্ট বা একটা হ্যাজার্ড যার ফলে মানুষের প্রাণহানি বা আহত হওয়ার সম্ভাবনা থাকে, সম্পদ বিনষ্ট হয়, এবং যেটা মানে অন্যের সাহায্য ছাড়া যেটা থেকে উত্তরণ সম্ভব হয় না। বেশ মোটা দাগে এই কথাই আর কি, বেশ বড় সংজ্ঞা। ক খ ঘ অনেকগুলো দফা এখানে রয়েছে। সেখানে ডিজাস্টারের কিছু বর্ণনাও, প্রায় 12টা ডিজাস্টারের কথা সেখানে বলা আছে। বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, পাহাড় ধস, নদী ভাঙন, এগুলো। বর্তমান সময় যে সময়টা আমরা পার করছি সে সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে কোনটিকে আপনারা সামনে রাখছেন? এটা মানে খুবই চমৎকার একটা প্রশ্ন, কারণ আমাদের বাংলাদেশে আমরা আসলে সবসময় দুর্যোগের মধ্য দিয়ে আমাদেরকে সময় পার করতে হয়। এমন কোনো দুর্যোগ নেই যেটা আমাদের দেশে নেই, শুধুমাত্র ভলকানো ছাড়া, মানে আগ্নেয়গিরির ছাড়া সব ধরনের দুর্যোগ আমাদের দেশে রয়েছে। বন্যা, সাইক্লোন, জলোচ্ছ্বাস, পাহাড় ধস, তারপর নদী ভাঙন, আইলা সিডরের মতো হ্যাঁ, এই ধরনের দুর্যোগ আমরা অনেক ফেস করেছি। তবে আমাদের সফলতা হচ্ছে এই যে 70 সালে যেখানে একটা সাইক্লোনে আমাদের উপকূলীয় অঞ্চলে প্রায় 10 লক্ষ মানুষ মারা গিয়েছিল, প্রচুর সম্পদ হানি ঘটেছিল। 91 সালে যেখানে 1,38,000 মানুষ মারা গিয়েছিল, সেখানে সিডর এবং আইলাতেও সেটা মানে 3 ডিজিট 4 ডিজিটে ছিল। বাট আমরা সাম্প্রতিক সময়ে কোমেন এবং যে রোয়ানো আমরা হলো, সেখানে দেখছি যে আমরা এটাকে সিঙ্গেল ডিজিট বা ডাবল ডিজিটে আমরা নামিয়ে আনতে সক্ষম হয়েছি। তেমনিভাবে আমাদের সম্পদের ক্ষয়ক্ষতিগুলো কমিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা বিভিন্ন সময় বন্যা দেখেছি, 88 বন্যা বা 98 বন্যা, 2004 সালের বন্যা, তার সাথে সাম্প্রতিক সময়ের যে বন্যা, সেগুলোকে কিন্তু আমরা বেশ ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি পূর্ব প্রস্তুতির কারণে। মৃত্যুর হারও কমানো সম্ভব হয়েছে পূর্ব প্রস্তুতির কারণে। মানে ধরেন আপনার যে আবহাওয়ার যে পূর্বাভাস পাওয়া যায়, এটা আবহাওয়া অধিদপ্তর এখন অনেক দিনে বাড়ছে, এটা একুরেট দেয়, এবং এটা ডিসিমিনেশনটাও ভালোভাবে হয়। মানুষকে ইভ্যাকুয়েশন করে উদ্ধার করে সাইক্লোন শেল্টারে নেওয়া হয়, তাদেরকে প্রয়োজনীয় তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়, বন্যায়ও ঠিক সেইভাবে করা হয়। তো এগুলো আমরা মোটামুটি ফেস করতে অভ্যস্ত হয়ে গেছে। আমাদের সামনে এখন যেটা বড় চ্যালেঞ্জ আমরা মনে করি, সেটা হচ্ছে আমাদের এখানে লাস্ট বড় ধরনের ভূমিকম্প হয়েছিল 1898 সালে। তারপরে বড় ধরনের ভূমিকম্প আমাদের এখানে হয় নাই। বিভিন্ন সময় আমরা ভূমিকম্পের কম্পন অনুভব করেছি। তো যদি বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকার মধ্যে বাংলাদেশ রয়েছে, বড় ধরনের ভূমিকম্প যখন হয়, যদি হয় কখনো, তাইলে আমরা হয়তো একটা ঝুঁকির মধ্যে পড়ব। এই প্রসঙ্গে আমরা আবার আসছি। আমি একটু অধ্যাপক ডক্টর এ.কিউ.এম মাহবুব স্যারের কাছে যেতে চাই। ভূমিকম্পর ঝুঁকির কথা তিনি বললেন, সার্বিকভাবে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় কোন ঝুঁকির মধ্যে রয়েছে, বেশি ঝুঁকির মধ্যে রয়েছে? বাংলাদেশকে বলা হয় যে হাইড্রোমেট্রোলজিক্যাল হ্যাজার্ড বা ডিজাস্টার, এটা সবচেয়ে প্রধান। আর হাইড্রোমেট্রোলজি মানে হচ্ছে যে মানে পানি সংক্রান্ত এবং আবহাওয়া সংক্রান্ত, এবং এই দুর্যোগটা হচ্ছে যে সব সময় হবে। যেমন বাংলাদেশে এমন কোনো বৎসর নাই যখন বন্যা না হয়, সাইক্লোন না হয়,
কালবৈশাখী না হয়, এগুলি নিত্যদিনের ব্যাপার। কিন্তু ভূমিকম্প যেটা বললেন অথবা সিসমিক হ্যাজার্ড যেটা বললেন, এটা কালে ভদ্রে হয় এবং বাংলাদেশে অনেক হয় না, আশেপাশে হয়। তারপরে বাংলাদেশ ঝুঁকিতে আছে এই কারণে, যদি মনে করেন বাংলাদেশ বড় দুটো বেল্ট, মানে একটা হচ্ছে আপনার এই যে হিমালয় পর্বতের উত্তর দিকে এবং আমাদের যে পূর্ব দিকে এই যে হিমালয় রেঞ্জ, এটা দুটো প্লেটের মার্জিন। এই হিমালয় রেঞ্জে নেপাল, ভুটান কিংবা মায়ানমারে যদি কোনো বড় রকমের কিছু হয়, কিংবা ইন্ডিয়ার ইস্টার্ন পার্টে যদি কিছু হয়, তাহলে বাংলাদেশের খবর সবচেয়ে বড়, মানে ঢাকার সবচেয়ে ডেন্সিটি পপুলেশন, এবং আমাদের প্রায় 70,000 বিল্ডিংয়ের মতো আছে যেগুলো 7 স্কেলে ভূমিকম্প হইলে সেগুলি ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য ডেন্সিটির কারণে, এবং ঢাকা একটা বড় মহানগর, প্রায় পৃথিবীর 32টা বড় শহরের মধ্যে ঢাকার স্থান প্রায় 10 কি নবম, এবং এই যে হাই ডেন্সিটি এবং আমাদের যেই ডেন্সিটির কারণে, বিল্ডিং ডেন্সিটির কারণে এবং অব্যবস্থার কারণে যেই একটা অবস্থা হবে, সেটা নিয়ে আমরা ভূমিকম্প আছে, কিন্তু সেটা আমাদের কালেবদ্ধ হতে পারে। কিন্তু আমাদের সেটা সবচেয়ে বেশি যেটা, সেটা হাইড্রোমেট্রোলজিক্যাল, মানে যে বন্যা, খরা, তারপরে সাইক্লোন, কালবৈশাখী, ঝড়, উত্তপ্ত, এগুলি আমাদের সবচেয়ে বড়। মোহাম্মদ রিয়াদ আহমেদ এগুলি কিন্তু যেটি সবসময় বললেন হয়। যে জি। তাদের সক্ষমতা বাড়ছে, জি। 70-এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে 10 লক্ষ মানুষ মারা গিয়েছিল, সে তুলনায় এখন পূর্বাভাসটি যথাসময় দেওয়া হচ্ছে, মানুষের সচেতনতা বাড়ানো হচ্ছে, অনেক জায়গায় আমরা শেল্টার সেন্টার দেখতে পাচ্ছি, ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্র দেখতে পাচ্ছি। এই বিবেচনায় বাংলাদেশের দুর্যোগ মোকাবেলার প্রস্তুতিটি কি রকম দেখছেন আপনি? আচ্ছা, এইটা কথা সত্য যে হ্যাঁ, সারা পৃথিবীতে কিন্তু আসলে মানুষের ক্যাজুয়ালিটি কমে গেছে। এটা কিন্তু শুধু যে বাংলাদেশে তা না। এখানে বলা হচ্ছে যে একটা দেশে যদি আপনার ইনকাম বেড়ে যায়, একটা দেশের যদি মানব সম্পদের উন্নয়ন হয়, শিক্ষার হার বেড়ে যায়, অটোমেটিক্যালি দুর্যোগের প্রস্তুতি এবং তার মানে কি বলে এটাকে, সজাগতা বেড়ে যাবে। সেই কারণে একটা দিক। তবে আমি যেটা মনে করতেছি যে বাংলাদেশের প্রস্তুতি কিছুটা বেড়েছে, এটা সত্য, কিন্তু পর্যাপ্ত নয় একেবারেই। বিশেষ করে আমি যদি বলি, ভয়ানক কোনো দুর্যোগ যদি হয়, যেটা ভূমিকম্পের মতো, সেখানে কিন্তু আমাদের, আপনি দেখেন একটা বিল্ডিং রানা প্লাজা হয়ে গেছে, 1 মাস লাগছে আমাদের, তাই না? 1 মাস লাগার তো কথা না। ওখানে বুঝতে পারেন প্রস্তুতিটা কীরকম। এরকম ভয়াবহ যে কোনো একটা ভূমিকম্প অথবা অগ্নিকাণ্ড যে কোনো সময় হইতে পারে। আমাদের আশেপাশে অনেক অগ্নিকাণ্ড হচ্ছে, রেগুলার হচ্ছে। আপনি প্রথম দিকে আরেকটা কথা বলছিলেন যে নগরায়নের ফলে এখন দুর্যোগগুলি সব গ্রাম ছেড়ে শহরে চলে আসছে। আসলে এটাই সত্য। কারণটা হচ্ছে মানুষ গ্রাম থেকে শহরে আসছে, শহরে আসার ফলে সে শহরে অপরিকল্পিতভাবে নগরায়ন তৈরি করছে এবং তার সম্পদ শহরে তৈরি করছে, ইন্ডাস্ট্রি শহরে তৈরি করছে, ইনফ্রাস্ট্রাকচার শহরে তৈরি করছে, এবং দুর্যোগগুলো এখানে বেশি হয় এবং মানুষের ডেন্সিটি এখানে বেশি, সম্পদ এখানে বেশি। আপনি আমেরিকায় দেখেন 2012-তে আপনি নিউ ইয়র্ক শহরের একটা অংশে স্যান্ডি নামের একটা কি বলে এটাকে, টর্নেডো হয়ে গেল। সেখানে তাদের $90 বিলিয়ন ক্ষতি হয়েছে। তার মানে বুঝতে পারতেছেন, সম্পদ এভাবে কিন্তু ক্ষতি হবে। এটা আমাদের প্রস্তুতি দরকার। প্রস্তুতির ব্যাপারে সরকার যে একা প্রস্তুতি হইলে হবে কোনো মতেই না। কারণ দুর্যোগ যেহেতু নিত্যদিনের, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা পরিবারের এবং প্রত্যেকটা কমিউনিটির আমাদের সজাগ হইতে হবে, প্রস্তুতি নিতে হবে, এবং ঘরে ঘরে, ব্যক্তিতে ব্যক্তিতে। এটা যদি আমরা না করতে পারি, তাহলে সরকার একার পক্ষে একেবারেই সম্ভব না। এটা একেবারে আমরা বলি দুর্যোগ সচেতন জাতি তৈরি করতে হবে আমাদের। রিয়াজ আহমেদ, এই যে দুর্যোগ সচেতন জাতি তৈরির কথা বলছেন, সচেতনতা তৈরির জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? এই দুর্যোগ দিবস প্রস্তুতি দিবসেও অনেক ধরনের সচেতনামূলক র্যালি বা বিভিন্ন জায়গায় অনেক কিছু হয়েছে, এর বাইরে আর কি কি করছেন? আমাদের এবারের দুর্যোগ প্রস্তুতি দিবসের প্রতিপাদ্য ছিল দুর্যোগে প্রস্তুতি সারাক্ষণ আনবে টেকসই উন্নয়ন। আমরা মনে করি যেহেতু আমাদের এই দেশে মানে সব ধরনের দুর্যোগ রয়েছে, 12 মাসই আমাদেরকে বিভিন্ন দুর্যোগ ফেস করতে হয়। যেমন এই সব দুর্যোগগুলো কিন্তু আমাদের ফেলনা নয়। স্যালাইনিটি, তারপর আর্সেনিক দূষণ, তারপর হচ্ছে আপনার খরা, মাঝে মাঝে তীব্র শৈত্যপ্রবাহ হয়, মাঝে মাঝে আবার তীব্র মানে দাবাদহ হয়। এগুলো কিন্তু ফেলনা নয়। পাহাড় ধস, ভূমিধস, ফ্ল্যাশ ফ্লাড, তো সবগুলোই আমাদের আছে। তো আমাদের মতো দেশের মানুষকে সবসময় সচেতন থাকতে হবে। তো আমাদের এই জন্য যেটা কার্যক্রম রয়েছে, দুর্যোগ প্রস্তুতি দিবস বা আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস, সেই সব উপলক্ষে তো কার্যক্রম গ্রহণ করা হয়। আজকের দুর্যোগ প্রস্তুতি দিবসে সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায় এই দিবসটা পালন করা হচ্ছে। র্যালি, মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন কার্যক্রম, সভা, সেমিনার, মহড়া, এসবের মাধ্যমে। আর নর্মালি আমরা যেটা করে থাকি, আমাদের এসওডিতে, স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার,
এটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বড় একটা হাতিয়ার। সেখানে সব কিছু বর্ণিত আছে যে ডিজাস্টারের পূর্বে, ডিজাস্টার চলমান সময়, ডিজাস্টারের পরে কি করা হবে। তো সেটা অনুযায়ী আমাদের যেটা রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা আইনেও আছে, আমাদের একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত কমিটি রয়েছে। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো মূলত তাদের ডিজাস্টার রিস্ক অ্যাসেসমেন্টগুলো করে এবং ডিজাস্টার মানুষকে সচেতন করার জন্য তারাই মূলত কাজগুলো করে। আমাদের গভর্নমেন্ট থেকে আমরা যেটা আমরা করি, আবার এই আলোচনায় আসবো, আমরা ছোট্ট একটি বিরতির পর ফিরছি। ডেডলাইন ঢাকায় নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি আরেকটু পর। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আজ 10ই মার্চ দুর্যোগ প্রস্তুতি দিবস, সে উপলক্ষে আমরা কথা বলছি। 1998 সাল থেকে বাংলাদেশে এই দিবসটি পালন করা হচ্ছে। আমি অধ্যাপক ডক্টর ইকে মাহবুবের কাছ থেকে আবার যেতে চাই। এখন যে অবস্থাটা সারা পৃথিবীতেই বলা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগ অনেক বাড়ছে। এই দুর্যোগ কোন কোন দিকে বাড়ছে সেটি যদি একটু বলেন। স্যার দেখেন, আপনি আগেই বলছেন জলবায়ুর গত পরিবর্তনের কারণে। আর এই জলবায়ুগত পরিবর্তনটা হচ্ছে যে গ্লোবাল টেম্পারেচার, অ্যাটমসফিয়ারের যে বায়ুমণ্ডলের যে তাপমাত্রা, এটা বেড়ে যাচ্ছে, ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এই বাড়াটা সবসময় ছিল, কিন্তু এখন বেশি বাড়ছে মানুষের এই কয়লা অথবা ফসিল ফুয়েল পোড়ানোর কারণে কার্বন ডাইঅক্সাইড বেশি হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড গত 100 বছর যাবৎ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেছে, এতে টেম্পারেচার বাড়তেছে। টেম্পারেচার বাড়লে বায়ুমণ্ডলের যত কিছু আছে সব পরিবর্তন হয়, যেমন ঝড় পরিবর্তন হবে, বৃষ্টি পরিবর্তন হবে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে খরা পরিবর্তন হবে। এগুলো পরিবর্তনটা কি হচ্ছে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এখন যে আগে যে ধরনের দুর্যোগ হইতো সেটা আরও ঘন ঘন হবে, আরও আগে যে ভয়ানক যেগুলি ভয়ানক আরও বাড়বে। অথবা আগে যেই ধরনের বৃষ্টিপাত হইতো, যে বৃষ্টিপাতের সাথে আমাদের কৃষিকাজ, আমাদের গ্রামীণ জীবন সম্পৃক্ত ছিল, সেই ধরনের হবে না, অসময়ে হবে, বেশি পরিমাণ হবে, অনেক দিন দীর্ঘ বৃষ্টিপাত হবে বা ক্লাইমেট চেঞ্জ। যেমন এই বছরে দেখেন আপনি, এই বছর ঢাকায় বা বাংলাদেশে আমরা শীত বেশি দিন অনুভব করি নাই। শীত বলতে আমাদের একটা সিজন ছিল, তিনটা মাস, তাই না? অনবরত শীত থাকতো, মাঝে মাঝে একটু। এবং এই বছর অনেকে খুব করে বলেছেন যে সোয়েটারটা পড়তেই পারলাম না। তাইলে ঢাকায় তো আমি ল্যাব কখনই গায়ে দিতে পারি না, কারণ ল্যাব গায়ে দেওয়ার মতো পরিবেশ পাচ্ছি না। এখন এই বছরই হয় না, এইটা বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। কারণ টেম্পারেচার হচ্ছে মুখ্য জিনিস জলবায়ুর। টেম্পারেচার বাড়লে তার সাথে রেইনফল, প্রিসিপিটেশন বিঘ্নিত হবে। এটা বাড়লে আপনার ইভাপোর ট্রান্সপিরেশন বিঘ্নিত হবে এবং অন্যান্য যেই প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে জলবায়ুজনিত প্রাকৃতিক দুর্যোগ যেটাকে বলা হয় হাইড্রোমেট্রোলজিক্যাল হ্যাজার্ড, সেগুলিও কিন্তু বিপর্যস্ত হবে, পরিবর্তন হয়ে যাবে আগের থেকে। এতে করে আমাদের জনজীবনে, আমাদের জীবিকা এবং আমাদের যে চলাচল, আমাদের লিভিং, এইগুলির উপর একটা ইম্প্যাক্ট পড়বে এবং বাংলাদেশ সেটা পড়তেছে, সেটা অনেকেই বলতেছে। কারণ বাংলাদেশের একটা বড় জিনিস হচ্ছে যে বাংলাদেশের মানুষের অধিকাংশই কিন্তু গ্রামে বসবাস করে এবং গ্রামে কৃষি, মৎস্য, অন্যান্য যে সেক্টরগুলি আছে এইগুলি কিন্তু হাইড্রোমেট্রোলজির উপরে কিন্তু ডিপেন্ডেন্ট, বৃষ্টির উপরে ডিপেন্ডেন্ট, খরার উপরে ডিপেন্ডেন্ট, রৌদ্রের উপরে ডিপেন্ডেন্ট, তাপের উপরে ডিপেন্ডেন্ট। এবং ফলে এটা যদি কোনো বিঘ্নিত হয় জলবায়ু পরিবর্তনের কারণে, তাহলে আমাদের জীবনযাত্রা এবং জীবিকা, আমাদের পরিবেশ, এগুলি বিঘ্নিত হবে এবং তাই কিন্তু হচ্ছে বাংলাদেশে, এটা বলা হচ্ছে। এইসব জায়গায় আপনাদের অধিদপ্তর কি ধরনের উদ্যোগ নিচ্ছে? ক্লাইমেট চেঞ্জের কারণে তো আমাদের ডিজাস্টারের প্রকোপ বাড়ছে, ইন্টেন্সিটি বাড়ছে, এটা আমরা সবাই জানি, বিশ্বব্যাপী স্বীকৃত। তো এগুলোর জন্য এখন আমাদের যেটা করতে হচ্ছে, যেমন ধরেন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে এখন যেই জলোচ্ছ্বাসটা আগের যেটা টাইডাল সার্জ, যেটা যেই মাত্রায় হতো তার চেয়ে উঁচু হয়ে আসবে। আমাদের বাঁধগুলোকে উঁচু করতে হবে, আমাদের সাইক্লোন শেল্টার যেগুলো সেগুলো আমাদের আরো উঁচু করতে হবে, মানুষের ঘরবাড়িগুলোকে আরো উঁচু করতে হবে। তো এই ধরনের কার্যক্রমগুলো চলছে। আমাদের 60-এর 70-এর দশকে যেই বাঁধগুলো তৈরি হয়েছে এগুলো এখন আর একটু উঁচু উঁচু করে করা হচ্ছে। আমরা MRVA, মাল্টি হ্যাজার্ড রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, একটা ম্যাপ আমরা করেছি। তার মাধ্যমে আমরা কোন জায়গায় কতটুক
ভালনারেবিলিটি রয়েছে, রিস্ক রয়েছে, সেগুলো আমরা চিহ্নিত করেছি। ইনান্ডেশন ম্যাপ আমরা তৈরি করেছি। এর ফলে এখন আমরা বুঝতে পারবো যে এই ক্লাইমেট চেঞ্জ হওয়ার পরেও আমাদের কোন অঞ্চলটা কোন ধরনের মানে জলোচ্ছ্বাস হলে ডুববে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। একটি বড় কারণ হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, ক্লোরোফ্লোর কার্বন বেড়ে যাচ্ছে, ওজোন স্তরের ক্ষতি হচ্ছে। এই সব জায়গায় মানে থেকে মোকাবেলার জন্য প্রচুর পরিমাণ গাছ লাগানো দরকার। সেই পরিমাণ বনায়ন বাংলাদেশে থাকলে পরে আবহাওয়াটি অনেকটা সহনীয় থাকতো। সেই দিকে আমাদের এখন উদ্যোগটা কতখানি? এখন আমরা কিন্তু কার্বন ডাই অক্সাইড যে নিঃসরণ, এটা পৃথিবীর উন্নত দেশগুলো কিন্তু মেইনলি আমরা দায়ী না বেশি। এটার জন্য আমরা দায়ী না। আমেরিকা, ইউরোপ, চীন, ব্রাজিল, এইসব বৃহৎ দেশগুলো যেখানে বড় বড় শিল্প রয়েছে, তারা মেইনলি এটা করছে। তো এখন আমরা গাছ লাগালে হয়তো আমাদেরও ভালো হবে, সমস্ত বিশ্বের জন্য ভালো হবে। এখন আমাদের মিনিস্ট্রি আসলে এটা ম্যান্ডেট না, আমাদের এটা হচ্ছে পরিবেশ ও বন মন্ত্রণালয়, তারা বনায়ন করছে। তবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছিলেন গত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের যে উদ্বোধনী অনুষ্ঠান, মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে বেশি বেশি করে তাল গাছ যদি রোপণ করা হয় তাহলে হয়তো বজ্রপাত থেকে মানুষ রক্ষা পাবে এবং 10 লাখ তাল গাছ রোপণের একটি কর্মসূচি কথা এই জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে 10 লক্ষ তাল গাছ রোপণের একটা কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের এর ফলে বনায়নটা অনেক মানে বাড়বে, পরিবেশ ভালো হবে। মানে এই গাছ রোপণ কি শুরু হয়েছে আপনাদের? হ্যাঁ, গাছ রোপণ শুরু হয়েছে। 10 লাখের মধ্যে কয় লাখ লাগানো হয়েছে এখন এটা ঠিক এটার হিসাব না, এগুলো মানে শুরু হয়েছে, প্রক্রিয়া চলতেছে। আমরা এটার হিসাবটা হয়তো এপ্রিলের দিকে মাঝামাঝির দিকে পাবো, আর সম্পূর্ণ হিসাবটা পাবো জুন মাসে। আপনাদের যে কার্যক্রমগুলি চলছে, অ্যাওয়ারনেস বিল্ড আপ অর্থাৎ সচেতনতা বাড়ানো, এবং আমরা গতকালকে দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্পের উপর তাদের মহড়াও হয়েছে। আমরা এর আগে জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভূমিকম্পের সময় দুটি ছাত্র লাফ দিয়ে পড়ে যে আহত হয়েছিল। এরকম ভূমিকম্পে আমরা অনেকেই দেখতে পাই যে আতঙ্কগ্রস্ত হয়ে সিঁড়ি বেয়ে নামতে যে আহত হচ্ছে, লাফ দিয়ে পড়ে যে মৃত্যুর খবরও পর্যন্ত আমরা পেয়েছি। এই রকম কার্যক্রম আপনাদের কি কি আছে? ভূমিকম্প, নেপালের যে ভূমিকম্প হলো এবং তারপরে আরো কয়েকবার ভূমিকম্প হয়েছে, প্রত্যেকবারই আমরা যেটা করেছি বিভিন্ন পত্রপত্রিকায় ভূমিকম্প বিশেষজ্ঞদের সাথে আলাপ করে ভূমিকম্প সময় মানুষের কি করণীয় সেগুলো সম্পর্কে পত্রপত্রিকায় আমরা মানে বিজ্ঞাপন আকারে প্রচার করেছি। আমরা সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই যে ঢাকায় বিভিন্ন ওয়ার্ডে যে কমিটি রয়েছে, দুর্যোগ মানে ওয়ার্ড কমিটি রয়েছে, সেগুলো বিভিন্ন এনজিওদের মাধ্যমে তাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন রকম ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম এগুলো আমরা করেছি। আমাদের একটা প্রকল্প গ্রহণ করেছি, এটার নাম হচ্ছে আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় আমরা এই শহরের মধ্যে যারা ভলেন্টিয়ার আছে, যারা ডিজাস্টার নিয়ে যারা কাজ করবে, তাদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এই ট্রেনিংটা আমরা এই বছরের জুন মাসের মধ্যে শুরু করব এবং আগামী 2 বছরের মধ্যে শেষ হবে। 50,000 আমরা এই ধরনের পার্সনদেরকে আমরা ট্রেনিং করব। এটার উদ্দেশ্য হবে এই মানুষগুলো আবার তাদের অঞ্চলের অন্য সব মানুষকে এই ডিজাস্টার বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দিবে। এইভাবে সব মানুষ সচেতন হবে। আমরা ভূমিকম্পে আমাদের সক্ষমতা কতটুকু, আপনার কাছে আসবো স্যার এ কে মাহবুব, যে আমাদের রানা প্লাজার মতন একটি ঘটনা আমরা দেখেছি যে আমাদের সেই ধ্বংসস্তূপ সরাতে দীর্ঘদিন সময় লেগেছে, মাসব্যাপী সময় লেগে গেছে। গুলশান সিটি কর্পোরেশন মার্কেটে যেই অগ্নিকাণ্ড হলো, সেই অগ্নিকাণ্ডের পরেও আমরা দেখেছি যে সেটির ধ্বংসস্তূপ সরানো, কোন প্রক্রিয়া সরানো হবে সেটি নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব, অনেক কিছু। এই সব ক্ষেত্রে অথবা বসুন্ধরা সিটির আগুন নিয়ন্ত্রণে আনতে যে হিমশিম খেতে দেখেছি, সেই সময় থেকে এখন পর্যন্ত আমাদের সক্ষমতা কতটুকু বাড়ছে? আমরা বিরতির পরে এসে আপনার কাছ থেকে এই বিষয়গুলি জানবো। ডেডলাইন ঢাকায় সময় হলো একটি বিরতির, কথা হবে বিরতির পর। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আমাদের অতিথির সঙ্গে কথা হচ্ছিল, আমরা কথা বলছিলাম ডক্টর এ কে মাহবুবের সঙ্গে। জিজ্ঞেস করেছিলাম বিরতির আগে যে আমাদের সক্ষমতা কতটুকু এই ভূমিকম্প
অগ্নি ব্যবস্থা, অগ্নি নির্বাপন ব্যবস্থা, এই সব কিছু মানব সৃষ্ট যেই দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ সবকিছু মোকাবেলায় সক্ষমতা কতটুকু বেড়েছে আমাদের? আচ্ছা, আমি বলবো সক্ষমতা খুব ভালো, আবার বলবো খুবই খারাপ। খুব ভালো হলো যে আমরা যে সমস্ত মোকাবিলা করছি রেগুলার যেগুলি, সেগুলি হচ্ছে যে হাইড্রোমেট্রিক্যাল হ্যাজার্ড, অর্থাৎ আপনার এই খরা অথবা বন্যা অথবা ঝড় অথবা সাইক্লোন, এগুলি কিন্তু রেগুলার হচ্ছে। এতে করে মানুষের জীবন, তার জীবনযাত্রা, পরিবেশের সাথে খাপ খেয়ে আছে এবং এগুলি মানুষ অভ্যস্ত, জানে কি করতে হবে, কৃষকরা জানে কি করতে হবে, জেলেরা জানে, সাধারণ মানুষ জানে। কিন্তু সবচেয়ে ভয়াবহ যেটা আমাদের, যদি কখনো ভূমিকম্প হয়, এরকম বড় ভূমিকম্প নেয়ার অতীতে আমাদের হয় নাই, এবং ফলে এটা মোকাবেলা করার মতো জনগণ প্রস্তুত না, এমনকি সরকারও লার্জ স্কেলে প্রস্তুত না। আর সরকার প্রস্তুত হইলেও অনেকগুলো অকেজে হয়ে যাবে। যেমন ধরেন, আজকে যদি ঢাকার আশেপাশে আপনার মায়ানমার হোক অথবা নেপাল অথবা ইন্ডিয়ান নর্দার্ন পার্টে যদি হয় বড় একটা ভূমিকম্প 8, 8.5 কিংবা 9, তাহলে ঢাকা তার একটা ইম্প্যাক্ট পড়বে। সেটা হচ্ছে যদি 7 যদি পড়ে, এবং কয়েকদিন আগে মানে গত জুলাই মাসে একটা আর্টিকেল আসছিল এরকম যে ঢাকার নিচ দিয়ে অনেক কয়েক কিলোমিটার নিচে একটা মার্জ আছে, সেখানে একটা ফাটল আছে। যদি এরকম হয় সেটা, অথবা যদি নেপাল ভুটানে বড় আকার হয়, এখানে যদি 7, 6.5 ইম্প্যাক্ট হয়, ঢাকার হাজার হাজার বিল্ডিং আছে, সেগুলো ধ্বংস হবে। শুধু ওইটা সবচেয়ে বড় কিন্তু ওইটা না, কতজন লোক মারা যাবে তার চেয়ে কত উইন্ডি যাবে তাও না, আপনি উদ্ধার করতে পারবেন না। কারণ আমাদের সিস্টেমটা আরবানাইজেশন এরকম, ন্যারো রাস্তা, তার ভিতরে গাড়ি ঘোড়া যাবে না। এমনকি ধানমন্ডি গুলশানের মতো রাস্তায় দেখবেন মাঝে খুঁটা রাখছে যাতে ট্রাক না ঢোকে, কিন্তু ট্রাকটা একটা অ্যাম্বুলেন্সে তো হইতে পারে, ফায়ার ব্রিগেডের গাড়িতে হইতে পারে, সেগুলো আমাদের সচেতনতা নাই। আপনি ব্যক্তিগত বিল্ডিংগুলি যায় দেখেন, অধিকাংশ ব্যক্তিগত রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলিতে বা ফ্ল্যাটগুলিতে গ্রিল দেওয়া মানে কি, ফায়ার ব্রিগেডের লোক উদ্ধার করতে পারবে না, ওইটা কাটতে হবে, কতক্ষণ লাগবে। সবচেয়ে বড় হবে যে উদ্ধারের অভাবে যানবাহন যাতায়াতের অভাবে ওখানে যেতে পারবে না, এই জীবিত যারা থাকবে তারাও মারা যাবে। এই জন্য একজন বলছিল ঢাকায় যদি সত্যিকার অর্থে 8 অথবা 7, 7.5 বা 7 স্কেলে যদি ভয়ানক কিছু হয় ঢাকায়, তাহলে ঢাকাকে অ্যাবান্ডেন ঘোষণা করতে হবে। অ্যাবান্ডেন ঘোষণা করতে হবে মানে মানুষ আর উদ্ধার করার জন্য মানুষ থাকবেন, সব মরে যাবে, এবং তখন ডায়রিয়া হবে, এবং অ্যাবান্ডেন ঘোষণা করতে হবে। এটা আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে, আমরা যেই কাজে অভ্যস্ত, যেমন ফ্লাডের সাথে বসবাস করার জন্য অভ্যস্ত, খরার সাথে অভ্যস্ত, আমরা সাইক্লোনের সাথে অভ্যস্ত, ভূমিকম্পর সাথে আমরা অভ্যস্ত না। নেপালের কথাই ধরেন, ভূমিকম্প হইলে একটা ভূমিকম্প হইলে এরপরে সিরিজ ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য শহরে পর্যাপ্ত পরিমাণে খোলা জায়গা থাকতে হবে, মানুষজন কিন্তু বাড়ি ঘরে থাকবে না, খোলা জায়গা থাকবে। আছে আমাদের ঢাকা শহরে সেই বাস্তবতা আমাদের মোটেই নেই। ঢাকায় বাস্তবতা এবং খোলা জায়গা আপনি নেই। যেই আমাদের যে আশঙ্কার কথা বললেন, আমি একটা নাই আর্টিকেলে সেটা। পড়েছিলাম একই রকম, যে ঢাকায় চিকিৎসা দেওয়া সম্ভব হবে না তখন। ঢাকা মেডিকেল কলেজের অনেকগুলি ভবন খুবই ঝুঁকিপূর্ণ, সেই সব ভবনও ভেঙে পড়ার আশঙ্কা আছে, এবং সেইখানে মানুষের চিকিৎসা দেওয়ার পর্যন্ত সেই জায়গা ক্ষেত্রে আমরা পাওয়া কি যাবে না। আমরা বলছিলাম এই একটা ভূমিকম্প বলেন অথবা খরা বলেন, দুর্যোগ বলেন, এটা জিওগ্রাফিক্যাল জিওলজিক্যাল ফেনোমেনা। এখানে দেখেন ঢাকার চতুর্দিক দিয়ে নদী আছে, কিন্তু আমরা যদি স্মল স্কেলে, মিডিয়াম স্কেলে যদি কত ফ্লোটিং ভেসেলে হাসপাতাল তৈরি করতে পারতাম, সেগুলি আপনার বিভিন্ন শহরে অথবা বিভিন্ন বন্দরে মিডল পার্টে অথবা কোস্টাল পার্টে থাকতো। যখন ঢাকা যদি এরকম একটা ভূমিকম্প হয়, উদ্ধার করে, তখন 8 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টার মতোই সমস্ত জাহাজ ভেসেলগুলি চলে আসতো, হাসপাতাল ইনটেক চলে আসতো। ইনটেক একটা হাসপাতাল চলে আসতেছে আধা ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে, 5 ঘন্টার মধ্যে। এই বড় বড় হাসপাতালগুলি যদি আমরা একটু রিয়াজ আহমেদের কাছে আমাদের শুনতে দরকার। চাই যে এত আশঙ্কার কথা শোনা যাচ্ছে, এই ধরনের দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতি কিরকম? না, আমাদের এই যে অধ্যাপক সাহেব যে আশঙ্কাগুলো বললেন, এগুলো ভয়াবহ আশঙ্কা, কিন্তু আসলে এত ভীত হওয়ার কিছু নেই। হ্যাঁ, প্রথমত হলো আমাদের এখানে মানে গত 118 বছরেও তো ওরকম ভূমিকম্প হয় নাই আমাদের এখানে। আর এই জন্য সরকারের মানে এই বিগত কয়েক বছরে গভর্নমেন্ট অনেক প্রস্তুতি গ্রহণ করেছে। আমি একে একে কয়েকটা প্রস্তুতির কথা বলি। চিকিৎসার কথা বললেন, হসপিটাল প্রিপেয়ারনেস প্রোগ্রাম আমাদের অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, নিপসম, ইউএসএআইডির সহায়তায় এডিপিসির টেকনিক্যাল ইয়েতে গত 2 বছর পর্যন্ত প্রায় 1200 ডাক্তারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মেগা ক্যাজুয়ালিটি কিভাবে অ্যাড্রেস করতে হবে। নার্স, টেকনিশিয়ান তাদেরকে করা হয়েছে। হসপিটালে এই ধরনের বড় ডিজাস্টার হলে ঢাকা শহরের হসপিটালগুলোতে এবং আশেপাশের শহরগুলোর হসপিটালগুলোতে
যেই ওষুধের প্রয়োজন হবে সেগুলো মজুদ রাখা হয়েছে। ডাক্তার, টেকনিশিয়ান, নার্সদের ডাটাবেস প্রস্তুত করা হয়েছে এবং এই প্রশিক্ষণটা মাঝে মাঝে আবার রিফ্রেশার করা হচ্ছে। এই ধরনের মেগা ডিজাস্টার হলে মানুষ গৃহহীন হবে, এই চিন্তা থেকে বাংলাদেশে প্রথমবারের মতো গত বছর 60 কোটি টাকার কম্বল কেনা হয়েছে। এই বছরও 80 কোটি টাকা, সরি কম্বল না, তাঁবু কেনা হয়েছে। এই বছরও 80 কোটি টাকার তাঁবু একটা ভালো কেনা হবে। এবং আমরা আগামী অর্থবর্ষে আমরা যেটা করব, আমরা হসপিটাল তাঁবু কিনবো, ওয়্যার হাউস তাঁবু কিনবো, অ্যাডমিনিস্ট্রেটিভ হাউস যেগুলো থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে সেগুলো ক্রয় করা হবে। এই ধরনের বড় একটা ইয়ে হলে যে মানে কমান্ড অ্যান্ড কন্ট্রোলের মাধ্যমে যে উদ্ধার তৎপরতা চালানো হবে, তার জন্য ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম একটা ডেভেলপ করা হয়েছে। সেখানে বলা আছে যে কোন অঞ্চলে কারা কাজ করবে, কোন অঞ্চলে ফায়ার ব্রিগেড কাজ করবে, কোন অঞ্চলে আর্ম ফোর্সেস ডিভিশন কাজ করবে, কোন অঞ্চলে নেভি কাজ করবে, সেনাবাহিনী কাজ করবে, এগুলো সব ফিক্স করা আছে এবং এগুলো প্রতি বছর এটার প্রশিক্ষণ হয়। এবং আমরা দেখতে আমি পেয়েছিলাম যে আরো বলি আপনাকে, আমরা গত এই 3-4 বছরে প্রায় 250 কোটি টাকার ভারী যন্ত্রপাতি ক্রয় করে আর্ম ফোর্সেস ডিভিশন, ফায়ার সার্ভিস, তারপরে সিভিল ডিফেন্স, সিটি কর্পোরেশনকে প্রদান করা হয়েছে এবং এগুলোতে উদ্ধার কাজ এবং আরো আমরা ক্রয় করব। এই ধরনের অনেকগুলো কার্যক্রম আমাদের রয়েছে। আর ট্রেনিং এর কথা তো বললাম আপনাকে, আমরা বিল্ডিং কোড আমাদের রয়েছে। এই বিল্ডিং কোডটা যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এটাকে অ্যাডভোকেসি করছি। জি, বিল্ডিং কোডের আপনারা অনেক অ্যাডভোকেসি করছেন, কিন্তু কথা কেউ শুনছে না। আমরা গণপূর্ত মন্ত্রীকে অসহায় দেখেছি, তিনি বলছেন যে প্রায় 1 লাখ ঢাকা শহরের ভবনকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি, মালিকদের রেড মার্ক করে দিয়েছি সেই বিল্ডিংগুলিতে ভাঙার জন্য বলছে, কিন্তু আসলে কাজ খুব বেশি গতিতে আগাচ্ছে না। আমরা এইসব বিষয় নিয়ে আবার ফিরবো আরেকটি বিরতির পর। ডেডলাইন ঢাকা নিচ্ছে আরেকটি বিরতির সাথে থাকুন। স্বাগত আরেকবার ডেডলাইন ঢাকায়। দুর্যোগের নানা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম এবং দুর্যোগের প্রস্তুতি নিয়ে কথা বলছিলাম। আমাদের অতিথি আছেন ডক্টর রিয়াজ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, এবং অধ্যাপক ডক্টর এ কিউ এম মাহবুব, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমি একটু আবারও যেতে চাই অধ্যাপক মাহবুবের কাছে, যে আমাদের সার্বিকভাবে বাংলাদেশের নগরায়নের যে অবস্থা দেখতে পাচ্ছি, আমরা ভয়াবহ কিছু অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে। নিমতলিতে যে অগ্নিকাণ্ড হয়েছিল, এটি দাহ্য পদার্থ থেকে বিস্ফোরণের মধ্য দিয়ে, এবং অনেক আবাসিক এলাকায়ও আমরা দেখতে পাচ্ছি যে এখনো এইরকম বাস্তবতা আছে। এইগুলির বর্তমান অবস্থাকে আপনারা কেমন দেখছেন? আমাদের দেখেন, আমাদের যদিও 506টা শহর আছে, সব শহরগুলো এরকম না। বিপর্যস্ত শহরের মধ্যে সবচেয়ে 1 নম্বরে ঢাকা, চিটাগাং, সিলেট, এগুলো জোনের ভিতর পড়ছে। আর ঢাকার কারণটা হচ্ছে এই, ঢাকার জনঘনত্ব পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এবং দ্রুত নগরায়ন হচ্ছে এবং অপরিকল্পিতভাবে হচ্ছে। এবং আরেকটা বড় প্রবলেম হচ্ছে, ঢাকার অধিকাংশ জায়গাটাই কিন্তু বেসরকারি, সরকারের হাতে সীমিত জায়গা আছে এবং ফলে যে যার মতো তৈরি করে ফেলছে। এখানে কোনো নিয়ম কানুন মানে নাই, কেউ বিল্ডিং কোড মানে নাই, জায়গা ছাড়ে নাই, ফলে এইটি হয়ে গেছে। এতে করে হয়ে গেছে, দেখেন ঢাকায় আমরা বলি হাই ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া, এর মানে হচ্ছে যে এখানে রেসিডেন্সিয়াল এরিয়া, কিন্তু আমাদের হাই ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া, এটা কি রেসিডেন্সিয়াল এরিয়া? সব জায়গায় রেসিডেন্সিয়াল সাথে আছে কমার্স, কমার্সের ইনস্টিটিউট সবগুলো হজরলবত। এতে করে হয়ে গেছে রিস্ক হয়ে গেছে। আপনি লালবাগ যান, নিমতলি যান, অনেক জায়গাগুলিতে যান, বিল্ডিংয়ের সাথে ইন্ডাস্ট্রি, বিল্ডিংয়ের সাথে কমার্স, বিল্ডিংয়ের সাথে ইনস্টিটিউশন একত্রে, এতে করে ঝুঁকি হচ্ছে রেসিডেন্সগুলোর ফলে। এবং লালবাগে প্লাস্টিক কারখানায় ভর্তি, আপনি জানেন। নিমতলিতে কেমিক্যালস আছে, জুতার কারখানা আছে, প্লাস্টিকের কারখানা আছে। এই যে যেগুলি হয়েছে, এগুলি কিন্তু কেউ রুলস তৈরি করেও নেই, রুলস মানেও নেই, এবং এইভাবে হয়ে গেছে। এগুলি সরানো খুব কঠিন কাজ, সরানো যাবে না এটা আমি বিশ্বাস করি না। এগুলি সিস্টেমেটিক ওয়েতে সরাইতে হবে। রেসিডেন্স থাকবে একটা এমন জায়গা যেখানে নয়েজ পলিউশন হবে না, কেমিক্যাল পলিউশন হবে না, এবং সেখানে যদি অগ্নিকাণ্ড ঘটে মানুষ সহজে সেখানে ব্যবস্থা থাকবে। কিন্তু এই কেমিক্যাল থাকার কারণে, দাহ্য পদার্থ থাকার কারণে এবং ঘনবসতি হওয়ার কারণে কিন্তু এই দুর্যোগ, বিশেষ করে অগ্নিকাণ্ডটা হবে। হয়তো ভূমিকম্প কালে ভদ্রে হবে না, কিন্তু অগ্নিকাণ্ডতে যে কোনো সময় হইতে পারে, এবং সেটা যদি হয় তখন কি অবস্থাটা হবে। আর আধুনিক যে
আপনার যে অগ্নিকাণ্ড নির্বাপনের ব্যবস্থা সেটা কিন্তু শুধু ফায়ার সার্ভিসের ডিপেন্ডেন্ট না। যদি ফায়ার সার্ভিসের উপরে প্রতিষ্ঠার উপরে ডিপেন্ডেন্ট হয় তাহলে কিন্তু ওনারা আস্তে আস্তে আগুন শেষ হয়ে যাবে, নিভে যাবে, অথবা সমস্ত ছাই হয়ে যাবে। এই বড় কারণে বড় আমাদের ভবনের ক্ষেত্রে তো প্রত্যেকটা কতটুকু ভবনের ফায়ার প্রত্যেকটা সিকিউরিটি থাকবে তার নির্দেশনা আছে, নিজস্ব কিন্তু থাকবে। অনেক বড় ভবনে সেটি মানা হয় না এবং তার খুব বেশি তদারকিও নেই। তদারকিও নাই, রেগুলার এটা প্র্যাকটিস করতে হবে। দুর্যোগ প্রস্তুতি হলে একদিকে নলেজ থাকবে, আরেকদিকে গবেষণা থাকবে, আরেকদিকে প্র্যাকটিস থাকবে। প্র্যাকটিসটা অনেকটা একেবারে রিলিজিয়াসলি ফলো করতে হবে। যদি না করে আমরা প্র্যাকটিস একটু করতে তা নাহলে হবে না। রিয়াজ আহমেদের কাছে যেতে চাই। আমাদের 2008 সালের দিকে বসুন্ধরা সিটিতে যখন আগুন লাগলো তখন 8 তলা একটি ভবন নিভাতে তাদের হিমশিম খেতে হয়েছে। এখন 22 তলা ভবন পর্যন্ত সক্ষমতা বেড়েছে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে, যেটা আপনি একটু আগে বলছিলেন। কিন্তু এই রকম অবস্থায়ও আমরা দেখতে পাচ্ছি যে সরকারের দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 আছে। এই রকম কি এই আইনের আরো সংস্কার অথবা আরো বেশি আইনি যদি শাস্তির ব্যবস্থা থাকতো তাহলে কি একটু পরিস্থিতি ভালো হতো? এটা আমরা ভাবনা চিন্তা করছি যে পরিবেশের যেমন আইন রয়েছে, দুর্যোগ মানুষের জন্য যেসব বিষয়গুলো ম্যানমেড ডিজাস্টার ক্রিয়েট করতে পারে এমন বিষয়গুলোকে নিয়ে কোনো একটা আইন করা যায় কিনা, যেটা মানুষের জন্য মানাটা ম্যান্ডেটরি হবে এবং না মানলে শাস্তির বিধান থাকবে। তাইলে হয়তো এই যে মানে আরবান ডিজাস্টারগুলো অনেকাংশে মোকাবেলা করা সক্ষম হবে। আরবান ডিজাস্টারের মধ্যে অনেকগুলো আমাদের অধ্যাপক সাহেব যেগুলো বলেছেন আসলে এগুলো চিন্তার বিষয়, কিন্তু আমরা এখন যেটা চিন্তা করছি আমরা ইনস্টিটিউশনাল লেভেলে ক্যাপাসিটি বিল্ড আপ করার চিন্তা ভাবনা করছি। আমরা গত পরশুদিন গাউসিয়া সহ আশেপাশে 12টা মার্কেটে এখানে একটা অগ্নিকাণ্ডের মহড়া করেছি এবং সেখানে আমাদের সচিব সাহেব সহ আমি নিজে, আমাদের কর্মকর্তা সহ দোকান মালিকদের সাথে আমরা বসেছিলাম। তাদেরকে আমরা বলেছি 15 ডেজের মধ্যে তারা একটা নিজস্ব একটা সিকিউরিটি কমিটি করে আমাদেরকে তারা যেন দেয়, ওদেরকে আমরা প্রশিক্ষণ দেব। ওই কমিটি এবং ওই জনবল ভলান্টিয়াররা তারা নিজেরাই তাদের এলাকার যে কোনো ডিজাস্টার মোকাবেলা করবে। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা করেছি। ঢাকা ইউনিভার্সিটিকে আমরা রিকোয়েস্ট করেছি কর্তৃপক্ষকে, প্রভিসি মহোদয় ছিলেন, আমাদের মন্ত্রী মহোদয় ছিলেন, রিকোয়েস্ট করেছি তারাও যেন ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার জন্য একটা ভলান্টিয়ার টিম তারা তৈরি করে, যারা এখানে সব ধরনের অগ্নিকাণ্ড, ভূমিকম্প, বিল্ডিং কলাপস, যে কোনো ধরনের ডিজাস্টার হোক সেগুলো তারা মোকাবেলা নিজেরা প্রথমে করবে। তারপরে গভর্নমেন্টের মানে সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের যারা উদ্ধারকারী দল আছে, ফার্স্ট রেসপন্ডার আছে, ওদেরকে ডাকবে, বাট নিজেরাও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা আমাদের সক্ষমতা অনেকখানি বেড়েছে, কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলা সেই সক্ষমতাগুলি বাড়ানোর আপনারা চেষ্টা করছেন। আপনাদের এই উদ্যোগ আসলে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। স্যারও যেটি বলছিলেন সরকারের একার পক্ষে সম্ভব না, সামাজিকভাবে সবাই যদি সচেতন হয় তাহলে হয়তো আমরা প্রাকৃতিক দুর্যোগ যেমন মোকাবেলা করতে পারবো, মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করতে পারবো। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।